হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি ক্লাস 10-এর মডেল অ্যাক্টিভিটি টাস্ক সাবজেক্ট বেঙ্গলি বা বাংলা পার্ট 4। এর আগে যদি তোমরা পার্ট 3 না দেখে থাকো তাহলে আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো, তোমরা সেখান থেকে দেখে নেবে। ওকে, চ্যানেলে নতুন ভিজিট করে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রাখবে, কারণ আমি আপলোড করার সাথে সাথেই তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। ওকে, তাহলে শুরু করা যাক। দেখো তাহলে একের দাগের প্রশ্ন। ফার্স্ট কোয়েশ্চেন আছে, তপনের লেখা যে গল্পটি সন্ধ্যাতারা পত্রিকায় ছাপা হয়েছিল। অপশান ক রাজা ও রানী, অপশান খ অ্যাক্সিডেন্ট, অপশান গ প্রথম দিন, অপশান গ হচ্ছে স্কুলে ভর্তি হওয়ার দিনের অভিজ্ঞতা। তাহলে তপনের লেখা যে গল্পটি সন্ধ্যাতারা পত্রিকায় ছাপা হয়েছিল সেটি ছিল প্রথম দিন। ওকে, নেক্সট, পাঠ্য অসুখী একজন কবিতাটির অনুবাদক কে? অপশান ক শঙ্খ ঘোষ, অপশান খ নবারুণ ভট্টাচার্য, অপশান গ উৎপল কুমার বসু, অপশান গ মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়। তাহলে পাঠ্য অসুখী একজন কবিতাটির অনুবাদক হলেন নবারুণ ভট্টাচার্য। ওকে, নেক্সট হচ্ছে, আফ্রিকা কবিতাটির রবীন্দ্রনাথ ঠাকুরের যে কাব্যগ্রন্থে রয়েছে। দেখো, আফ্রিকা কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের যে কাব্যগ্রন্থে রয়েছে সেটি কোনটি? তাহলে দেখো, অপশান ক আছে মানসী, অপশান খ আছে চিত্রা, অপশান গ আছে পত্রপুট, অপশান গ আছে নৈবেদ্য। তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে পত্রপুট। ওকে, নেক্সট দেখো, একের চারের দাগে দেখো, বাবু কুইল ড্রাইভার্স কথাটি বলতেন কে? অপশান ক ওয়াটারম্যান, অপশান ক লর্ড কার্জন, অপশান গ উইলিয়াম জোন্স, অপশান গ হচ্ছে উইলিয়াম হেস্টিংস। তাহলে দেখো, এখানে বাবু কুইল ড্রাইভার্স কথাটি বলতেন অপশান খ লর্ড কার্জন। ওকে, নেক্সট দেখো, যে কাব্যগ্রন্থটি শঙ্খ ঘোষের লেখা নয়। তাহলে দেখো, নিচের যে অপশানগুলোর মধ্যে শঙ্খ ঘোষের লেখা নয় কোন কাব্যগ্রন্থটা? তাহলে দেখো, প্রথম কাব্যগ্রন্থটি আছে অপশান এ কতে আছে দিন ও রাত্রি, অপশান খতে আছে দিনগুলি ও রাতগুলি, অপশান গতে আছে পাঁজরে দাঁড়ির শব্দ, অপশান খ আছে ধুম লেগেছে হুত কমলে। দেখো, তাহলে যে কাব্যগ্রন্থটি শঙ্খ ঘোষের লেখা নয় সেটি হচ্ছে দিন ও রাত্রি। এই কাব্যগ্রন্থটি শঙ্খ ঘোষের লেখা নয়। ওকে, নেক্সট দেখো, দুইয়ের দাগের প্রশ্ন বলছে কম বেশি 20টি শব্দের মধ্যে উত্তর লেখো। তাহলে দেখো, ফার্স্ট কোয়েশ্চেন, কোন কথাটি শুনি তপনের চোখ মার্বেল হয়ে গেছিল? দেখো, তপন তার বালক বয়সী কোনোদিন কোনো লেখককে স্বচক্ষে দেখেননি। কবি লেখকরাও যে আমাদের মতো সাধারণ বাস্তব জগতের প্রাণী এ কথা তপন জানতো না। তাই সে যখন শুনল যে তার সদ্যবিবাহিত ছোট মাসির স্বামী অর্থাৎ তার নতুন মেসো একজন লেখক, তখন বিস্ময়ে তার চোখ মার্বেলের মতো হয়ে গেল। নেক্সট হচ্ছে 2 নম্বর কোয়েশ্চেন দেখো, অসুখী একজন কবিতাটি পাবলো নেরুদার কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? দেখো, এখানে অসুখী একজন কবিতাটি পাবলো নেরুদার এক্সট্রা ভাগারিয়া কাব্যগ্রন্থের অন্তর্গত। ওকে, নেক্সট দেখো, হারিয়ে যাও কালি কলম প্রাবন্ধিক ছোটবেলায় কার লেখা জ্যামিতি পড়েছিলেন বলে জানিয়েছেন? দেখো, হারিয়ে যাওয়া কালি কলম প্রবন্ধে প্রাবন্ধিক ব্রহ্মমোহন মল্লিক জ্যামিতির বই পড়েছেন বলে জানিয়েছেন। ওকে, নেক্সট দেখো, আফ্রিকা কবিতাটি দিনের অন্তিম কাল কীভাবে ঘোষিত হয়েছিল? এটা তোমরা বই থেকে খুঁজে নেবে। ওকে, এটা আমার টাইপিং করতে মিস হয়ে গেছে। নেক্সট দেখো, 2 আর 5 দাগ, আয় আরও বেঁধে বেঁধে রাখি কবিতাটি কবি পায়ে 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 হিমানির বাঁধ বলতে কি নির্দেশ করেছেন? দেখো, এখানে আয় আরও বেঁধে বেঁধে থাকি, এই যে কবিতাটা আছে, কবিতাটাই কবি পায়ে পায়ে হিমানির বাঁধ বলতে যে নির্দেশ করেছেন সেটা হচ্ছে
অশুভ ধ্বনিতে দিনের অন্তিমকাল আফ্রিকা কবিতাটি ঘোষিত করে হয়েছিল। ওকে, নেক্সট দেখো 3 দাগের প্রশ্ন, কম বেশি 60টি শব্দের মধ্যে উত্তর লেখো। ফার্স্ট কোশ্চেন দেখো, ওর হবে বক্তা কি, কেন তার এমন মনে হয়েছে? তাহলে দেখো, এটা হচ্ছে আশাপূর্ণ দেবী রচিত জ্ঞানচক্ষু গল্পে উদ্ধৃত উক্তিটির বক্তা হলেন তার ছোট মেসো মশাই। গল্পের প্রধান চরিত্র তপন। ছোট বয়স থেকেই সে গল্প লিখতে খুব ভালোবাসে। তপনের বয়সী ছেলেমেয়েরা যেসব গল্প লিখতে পারে, যেমন রাজারানীর গল্প, খুন খুন জখমের গল্প প্রভৃতি, কিন্তু তখন তাদের ব্যক্তিগত তপন লিখে ফেলল তার স্কুলে ভর্তি হওয়ার প্রথম দিনের অভিজ্ঞতা ও অনুভূতি। লেখক মেসোর এই ব্যাপারটা বড়ই ভালো লাগে এবং তারপরেই তিনি আলোচ্য উক্তিটি করে বসেন যে ওর হবে। ওকে, তাহলে দেখো নেক্সট কোয়েশ্চেন, অসুখী একজন কবিতায় কার মাথার উপর বছরগুলি কেন পরপর পাথরের মতো নেমে এসেছিল? তাহলে দেখো, এই কবি অপেক্ষায় দাঁড়িয়ে থাকা সেই মেয়েটি মাথায় বছরগুলো পরপর পাথরের মতো নেমে এসেছিল, কারণ কবি তার প্রেমিকাকে জানাননি যে তিনি কখনো আর ফিরে আসবেন না, কিন্তু জীবন তো আর থেমে থাকেনি। বৃষ্টিতে কবির পায়ের দাগ মুছে গেছে এবং ঘাস জন্মেছে রাস্তায়, এবং আস্তে আস্তে বছরগুলো পাথরের মতো হয়ে নেমে আসছিল। নেক্সট দেখো 3 দাগে, 3 আমরা ভিখারি 12 মাস, আয় আরও বেঁধে বেঁধে থাকি। কবিতায় কবির এমন মন্তব্যের কারণ বিশ্লেষণ করো। দেখো, আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতাটিতে শঙ্খ ঘোষ আমরা ভিখারি 12 মাস বলতে কবি মানুষের যে দৈন্যদশার কথা তুলে ধরেছেন। কবি বোঝাতে চেয়েছেন মানুষ নানা প্রতিকূলতার যুগ যন্ত্রণার ক্ষত নিয়ে বেঁচে আছেন। এই মানুষগুলো প্রকৃত ইতিহাসের প্রতিফলন হয়নি, সেই মানুষগুলি নিঃস্রূপ ও বহির্বিশ্ব থেকে বিচ্ছিন্ন। তাই কবি আলোচ্য লাইনটিতে অবহেলিত মানুষদের কথা তুলে ধরেছেন। ওকে, নেক্সট দেখো 3-4 উদ্ভ্রান্ত আদিম যুগের কথা আফ্রিকা কবিতায় কিভাবে উল্লেখিত হয়েছে? দেখো, আদিম যুগে মহাবিশ্ব তথা আমাদের পৃথিবী ছিল অশান্ত, ধীরে ধীরে তা শান্ত হয়। সেই সময়ই সবকটি মহাদেশ ছিল একই ভূখণ্ডের অন্তর্গত। এরপর বিভিন্ন মহাদেশ তাদের মূল ভূখণ্ড থেকে আলাদা হয়ে যায় এবং সশস্ত্র মহাদেশ হিসেবে আত্মপ্রকাশ করি। এই বারবার রদ বদলে স্রষ্টা যখন নিজের প্রতি অসন্তোষ, তখন স্রষ্টা বারবার তার সৃষ্টিগুলোকে বিধ্বংস করেছিল। ওকে, নেক্সট দেখো 3-5 আমি যেখানে কাজ করি সেটা লেখালেখির আপিস, সেই আপিসের চিত্র লেখক কিভাবে উপস্থাপিত করেছেন? দেখো, এখানে প্রাবন্ধিক শ্রীপান্ত জানিয়েছেন যে তিনি লেখালেখির অফিসে কাজ করেন, কিন্তু কারোর হাতে কলম নেই। সকলেই বসে থাকে এক চৈক আয়নার মতো কম্পিউটারের দিকে, কিবোর্ড দিয়ে প্রতিটি অক্ষর অনায়াসে লিখে ফেলেন। অফিসে কবি ছাড়া আর কেউ সেরকম কলম ব্যবহার করেন না। ওকে, কবির অফিসের প্রত্যেকেই লেখক, কিন্তু তাদের হাতে কলম নেই। নেক্সট 4 দাগে দেখো, নিচের প্রশ্নগুলির উত্তর দাও এবং নিজের ভাষায় লেখো। বলছে কম বেশি 150টি শব্দে। তাহলে দেখো, পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে, কোন ঘটনাকে অলৌকিক আখ্যা দিয়ে দেওয়া হয়েছে? সেই ঘটনার প্রতিক্রিয়া কি হয়েছিল? জ্ঞানচক্ষু গল্প অনুসারে তা বুঝিয়ে দাও। তাহলে দেখো, আশাপূর্ণা দেবীর লেখা জ্ঞানচক্ষু গল্পে তপন তার লেখক মেসোকে দেখে অনুপ্রাণিত হয়ে একটি গল্প লিখেছিল। মেসো গল্পটি পড়ে লেখার প্রশংসা করেন এবং গল্পটি সন্ধ্যাতারা পত্রিকায় ছাপিয়ে দেবেন বলে কথা দেন। তপনের লেখা গল্প একটি পত্রিকায় ছেপে বের হবে এইরকম যে চমক ঘটনাটি তপনের কাছে অলৌকিক বলে মনে হয়েছিল। অর্থাৎ তপন একজন অল্পবয়স্ক কিশোর। লেখকরা যে সাধারণ পৃথিবীর মানুষ তা সে বিশ্বাস করত না। তার লেখক মেসোকে সচক্ষে দেখে তপনের ভ্রান্ত ধারণাটা
গুছে যায়, অর্থাৎ তারপর সে নিজেও গল্প লেখার উৎসাহ পায়। তিনতলার সিঁড়ি ঘরে বসে সে আস্ত গল্প লিখে ফেলি। গল্পটি পড়ি তপনের মেসো মেসো লেখার প্রশংসা করেন এবং নিজের থেকে গল্পটি নিয়ে যান। অবশেষে সন্ধ্যাতারা পত্রিকায় গল্প ছেপে বের হয়। এই ঘটনাটি তপনের কাছে অলৌকিক বলে মনে হয়। ওকে, নেক্সট 4-2 আয় আরও বেঁধে বেঁধে থাকি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? কবিতায় এই আহ্বান ধ্বনিত হয়েছে কেন? দেখো, আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতাটি সমসাময়িক কালের অন্যতম শ্রেষ্ঠ কবি শঙ্খ ঘোষের জলেই পাঠানো হয়ে আছি কাব্য সংকলন থেকে সংগৃহীত হয়েছে। আলোচ্য কবিতাটির প্রেক্ষাপটে রয়েছে যুদ্ধ বিধ্বস্ত অসহায় মানুষের জীবন সংগ্রামের কথা। বিপদ তাদেরকে ঘিরে ফেলেছে, তাদের বায়ে গিরিকাত, ডানে ধস এবং মাথার বোমার বিমান, অর্থাৎ এবং পথ চলতে বাধার সৃষ্টি করে হিমানির বান। এহেন বিপর্যয় বেঁচে আছে না মরে গেছি। এই রকম বিপদসংকুল পরিস্থিতিতে যা করা উচিত এরাও তাই করছে। যে কজন বেঁচে আছে তারা দিনে কারো মাথা গোজার জায়গা নেয়, কারণ যুদ্ধের ফলে তাদের ঘরের ছাউনি উড়ে গেছে। চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকা শিশুদের শবদেহ দেখে তারা ভাবে যে হয়তো তারাও এবার মরে যাবে। বাঁচার শেষ ইচ্ছাটুকু নিয়ে অসহায় মানুষকে একে অপরের হাত ধরে বিশেষ পরিচিতহীন এইসব মানুষ ইতিহাসে জ্ঞাত। এদের কথা ভাবার মতো কেউ নেই। আবার চারিদিকে মৃত্যুর ছায়া দেখি এরা বুঝে উঠতে পারে না যে পৃথিবী আজও যা করা উচিত এরা তাই করছে। অর্থাৎ যে কজন বেঁচে আছে তারা একে অপরের হাত ধরে সংঘবদ্ধভাবে বাঁচার শপথ নেয়। জীবন যখন সংকটাপন্ন তখন ঐক্যবদ্ধভাবে বেঁচে থাকাই জীবনের একমাত্র মন্ত্র হয়ে দাঁড়ায়। আলোচ্য কবিতাটিতে দুইবার সেই কথার পুনরাবৃত্তি করেছি যে আয় আরও বেঁধে বেঁধে থাকি। অতএব বিষয়বস্তুর সঙ্গে সামঞ্জস্য রেখে এই কবিতাটির নামকরণের সার্থকতা হয়েছে, একথা নিঃসন্দেহে বলা যায়। ওকে, নেক্সট দেখো 4-3 দস্যুরা কিভাবে আফ্রিকার ইতিহাসে চিরচিহ্ন এঁকে দিয়ে গেছিল তা আফ্রিকা কবিতাটি অনুসরণে আলোচনা করো। তাহলে দেখো, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আফ্রিকা কবিতার যে তথাকথিত সভ্য ইউরোপীয় দেশগুলো আফ্রিকাকে জাতির উদ্দেশ্যে আক্রমণ করেছিল তার উদ্দেশ্য আলোচ্য লাইনটি। আদিম আফ্রিকার ইতিহাসকে অপমানিত বলা হয়েছে। চিরচিহ্ন এই ঘটনা সাম্রাজ্যবাদী ইউরোপীয় শক্তি আফ্রিকার মানুষকে কৃতদাসে পরিণত করেছিল। ক্ষমতালোভী দল নির্মম অত্যাচার চালাতো আফ্রিকার আদিম মানুষদের ওপর। সেই সব তথাকথিত সভ্য মানুষদের বর্বরতা আর অমানসিক অত্যাচারের ক্ষতবিক্ষত হলো আফ্রিকার মানুষ। তাদের রক্ত আর চোখের জলে কর্দমাক্ত হলো আফ্রিকার মাটি। সাম্রাজ্যবাদী দস্যুদের কাটা মারা জুতোতার নিচে সেই বিধ্বস্ত কাদার পিণ্ড চিরচিহ্ন রূপে কালো ছাপে ফেলে রাখলো আফ্রিকার অপমানিত ইতিহাসে। নেক্সট দেখো 4-4 জন্ম নিল ফাউন্টেন পেন। হারিয়ে যাওয়া কালিকলম রচনা অবলম্বনে ফাউন্টেন পেনের জন্ম বৃত্তান্ত আলোচনা করো। দেখো, তাহলে উত্তর দেখো যে ফাউন্টেন পেনের বাংলা নাম হচ্ছে ঝর্ণা কলম। বাংলা নামকরণ শ্রীপান্ত রচিত হারিয়ে যাওয়া কালিকলম নামটি সম্ভবত রবীন্দ্রনাথ ঠাকুরের দেওয়া বলে উল্লেখ করা হয়েছে। তারপর দেখো জন্ম ইতিহাস, এমনি করে পয়েন্ট দেবে তোমরা। পণ্ডিতদের মতে কলমের দুনিয়ায় সত্যিকারের বিপ্লব ঘটিয়েছে ফাউন্টেন পেন, কিন্তু এর জন্ম ইতিহাসটি বেশ আবিষ্কারক লুইস অ্যাডামসন ওয়াটারম্যান তিনি এই নতুন ধরনের কলম তৈরি করে অফুরন্তকালীন ফোয়ারা খুলে দিয়েছিলেন। তারপর পয়েন্ট দেবে চুক্তিপত্র সই। সেকালের আরও অনেক ব্যবসায়ীর মতো তিনিও দোয়াত কলম নিয়ে কাজে বের হতেন। একবার তিনি গিয়েছিলেন আর একজন ব্যবসায়ীর সঙ্গে চুক্তিপত্র সই করতে। দলিল কিছুটা লেখা হয়েছে, এমন সময় দোয়াত হঠাৎ উপুর কাগজে পড়ে গেল। ফলে বাধ্য হয়ে তিনি
ছুটলেন কালির সন্ধানে। ফিরে এসে শোনেন ইতিমধ্যে অন্য একজন তৎপর ব্যবসায়ী শৈশাবুদ শেষ করি চুক্তিপত্র পাকা করে গেছেন। নেক্সট পয়েন্ট দেবে প্রতিজ্ঞাবদ্ধ হওয়া। এই ঘটনার বিমর্ষ ওয়াটারম্যান মনে মনে প্রতিজ্ঞা করলেন এর একটা বিহিত করতেই হবে, অর্থাৎ এমন একটা পদ্ধতির খোঁজ করতে হবে যেখানে কলমের সঙ্গে কালির দোয়াত নিয়ে ঘুরতে হবে না। তারই পর আবিষ্কার করলেন ফাউন্টেন পেন। ওকে, নবযুগের প্রতিষ্ঠা। নেক্সট পয়েন্ট, দোয়াতের যুগের অবসান ঘটিয়ে কালক্রমে ফাউন্টেন পেন লেখালেখির নবযুগের প্রতিষ্ঠা ঘটালো। ওকে, তাহলে নেক্সট দেখো 4-5। তারপর যুদ্ধ এলো, কিসের মতো যুদ্ধ এলো, তার কি পরিণতি ঘটলো। তারপর যে যুদ্ধ এলো বলছে কিসের মতো যুদ্ধ এলো, তাহলে দেখো উত্তরটা। তারপর কথাটির অর্থ পাবলো নেরুদার অসুখী একজন কবিতায় তারপর কথাটির অর্থ হলো পাবলো নেরুদার অসুখী একজন কবিতায় কবি বিপ্লবের আহ্বানে ঘর ছেড়েছিলেন। কবির প্রিয়তমা অপেক্ষা করেছিলেন যে একদিন কবি ফিরে আসবেন, কিন্তু অপেক্ষার প্রহর শেষ হয় না। বৃষ্টির চলে এক সময় ধুয়ে যায় কবির পায়ের ছাপ, রাস্তা ঢেকে যায় ঘাসে। বছরের পর বছর এভাবে কেটে যাওয়ার ফলে এক সময় যুদ্ধ শুরু হয়। তারপর কথাটির দ্বারা এই যুদ্ধ শুরুর সময়টিকেই বোঝানো হয়েছে। নেক্সট একটা পয়েন্ট দেবে যে যুদ্ধের প্রভাব। দেখো, যখন যুদ্ধ শুরু হয় সেই যুদ্ধ আসে রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো। শিশুরাও সেই হত্যালীলা থেকে রেহাই পায় না। মানুষের বসতি ধ্বংস হয়, আগুন লেগে যায় সমতলে। যেসব দেবতারা মন্দিরে ধ্যানমগ্ন ছিল 1000 বছর ধরে, তারা উল্টো গিয়ে টুকরো টুকরো হয়ে যায়, অর্থাৎ ধ্বংস আর বিশ্বাসের ফাটল ঘটে একই সঙ্গে। কবির ফেলে আসা প্রিয় বাড়ি, বারান্দা, গোলাপি গাছ, চিমনি, প্রাচীন জলতরঙ্গ ইত্যাদি যাবতীয় স্মৃতি যুদ্ধের তাণ্ডবে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। শহর রূপান্তরিত হয় ধ্বংসস্তূপে। কাঠ, কয়লা, দমড়ানো লোহা, মৃত পাথরের মূর্তির বিভৎস মাথা যেন প্রমাণস্বরূপ। এইভাবেই যুদ্ধ আসে সর্বগ্রাসী চরিত্র নিয়ে। ওকে, নেক্সট দেখো, নির্দেশ অনুযায়ী উত্তর দাও। অনুসর্গ হলো এক প্রকার কি, তাহলে অনুসর্গ হচ্ছে এক প্রকার অব্যয়পদ। ওকে, নেক্সট দেখো, বিভক্তি কখনোই লুপ্ত হয় না, এটা হচ্ছে কর্মকারকে। নির্দেশকের একটি উদাহরণ হলো গুলি। ওকে, তাহলে দেখো বঙ্গানুবাদ। এখানে তোমাদেরকে বাংলায় অনুবাদ করতে বলছি। ওকে, হোম ইজ দ্য ফার্স্ট স্কুল হোয়ার দ্য চাইল্ড লার্নস ফার্স্ট লেসন। গৃহ হলো বা ঘর, নিজের ঘর যেটা, সেটা হচ্ছে তার ছাত্রছাত্রীদের প্রথম বিদ্যালয়, যেখানে শিশুরা তাদের প্রাথমিক শিক্ষা গ্রহণ করে। হি সিজ ইয়ার্স অ্যান্ড বিগেন্স টু লার্ন অ্যাট হোম। শিশু দেখে, শোনে এবং সেখানেই তার প্রথম শিক্ষা শুরু হয়। ইট ইজ হোম দ্যাট বিল্ডস হিজ ক্যারেক্টার। এটা হচ্ছে তার সেই গৃহ যেখানে সে শিশুদের চরিত্র গঠন করে। ওকে, ইন এ বেস্ট অ্যান্ড হেলদি ম্যান আর মেড। উন্নত মানের পরিবার সৎ এবং সুস্থ মানুষ তৈরি করে। ওকে, তাহলে এখানে আমাদের এই অ্যাক্টিভিটি 4টা শেষ হলো। ওকে, যদি এই ভিডিওগুলো থেকে তোমরা কিছুটা উপকৃত হও তাহলে আমি অনেক খুশি হব, কারণ আমি তোমাদের জন্য এই মডেল অ্যাক্টিভিটি টাস্কগুলো সমাধান করে আসছি। ওকে, তোমাদেরকে একটা রিকোয়েস্ট করব, যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবে। ওকে, থ্যাংক ইউ।